আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ। আজকে একটা গানের কলি দিয়ে শুরু করতে ইচ্ছা করছে। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, কতই রঙ্গ দেখি এ বঙ্গদেশে, এ বঙ্গদেশে কত যে রঙ্গ দেখব গুরু, কত আর রঙ্গ দেখার বাকি রয়েছে, তার জবাব চায় বাংলা। আজকে চানাচুরার চা নিয়ে আপনারা বসতে পারেন, কারণ মৌসুম বিগড়নে ওয়ালা হয়। চানাচুরার চা নিয়ে বসার কথা কেন বলছি, কারণ বাংলা টেলিভিশনের সবচেয়ে লাভলি এবং চরম চরম ঢাক বাজানো দুজন এই মুহূর্তে রিপাবলিক বাংলায়, জবাব চায় বাংলাতে এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যে তাদেরকে নিয়ে বাংলা টেলিভিশনের সবচেয়ে বড় এই জবাব চায় বাংলা আমি করতে চলেছি। এই দুজন ব্যক্তিগতভাবে দুজনকে চেনেন, কিন্তু সহযোদ্ধা চৌঠা মেয়ের পর ছিলেন না। এবার এই অনুব্রত মণ্ডল এবং মদন মিত্র দুজন সহযোদ্ধা হিসাবে কাজ করবে, তাও ঋত তৃণমূলের, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শেষ একটু ব্রুটাস, মানে এই দুই ব্রুটাসও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিল শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। মদনদা এবং অনুব্রতদা, কেষ্টদা দুজনেই প্লিজ আমার সঙ্গে থাকুন। একবার দর্শকের সাথে আমি কিছুটা কথা বলে নিই, এবং দর্শকদেরও বলছি আজকে যারা এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন না তারা দেখুন, এবং যারা দেখছেন না তাদের টেলিফোন করে বলুন আজকে ময়ূকের সাথে অনুব্রত মণ্ডল এবং মদন মিত্র আমাদের সঙ্গে রয়েছে। কিন্তু তার আগে ব্রেকিং নিউজটা দিয়ে দিতে চাই, যেটা নিয়ে আজকে জবাব চায় বাংলা আমি শুরু করব। ভয়ঙ্কর কথা, অনুব্রত মণ্ডল, কেষ্টমণ্ডল যে জেল খেটেছে, অনুব্রত মণ্ডল, কেষ্টমণ্ডল যে দিনের পর দিন, মাসের পর মাস চরম চরম ঢাক বাজানো থেকে শুরু করে কি না কি বলেছে, গরু পাচার, কয়লা পাচার, পাথর পাচার, বিভিন্ন কিছুতে এই কেষ্টমণ্ডল তিহারের জল খেয়েছে, তিহারে জেলে গেছে, সে এবার মুখ খুলতে শুরু করছে। এর পরেও যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার না হয় তাহলে কিছু বলার নেই। ব্রেকিং নিউজটা নিয়ে নেব। প্রতিদিন সরকারের 3 কোটি টাকা মেরে দিত ভাইপো, প্রতিদিন 3 কোটি টাকা মেরে দিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু বীরভূম থেকেই 3 কোটি টাকা প্রতিদিন তোলা হতো। বিস্ফোরক অভিযোগ অনুব্রত মণ্ডলের ভয়ানক অভিযোগ, ভয়ানক মন্তব্য অনুব্রত মণ্ডলের। রাজ্যের রাজস্ব ক্ষতি করে এই তোলা হতো। রিপাবলিক বাংলায় ময়ূকের মুখোমুখি, আর কি বলেন অনুব্রত মণ্ডল আমরা শুনবো। কিন্তু আজ অনুব্রত মণ্ডল প্রেস কনফারেন্স করে যে কথাগুলো বলেছেন একবার সেটা শুনে নি। 3 কোটি টাকা তুলতো, বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার পেত ওই পাথরের জন্য, সেটা হয়ে গেল 40 পার ডে 40 লাখ। বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার পেত ওই পাথরের জন্য, সেটা হয়ে গেল 40 পার ডে 40 লাখ। মারাত্মক অভিযোগ এই মুহূর্তে। অনুব্রত মণ্ডল এই মুহূর্তে একদিকে আমার স্ক্রিনে রয়েছেন, অন্যদিকে মদন মিত্র আমার স্ক্রিনে রয়েছেন। দুজনেই যে ধরনের অভিযোগগুলো করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মারাত্মক অভিযোগ। কোথাও যাবেন না অনুব্রত মণ্ডল এবং মদন মিত্র, আপনারা কি বলেন সেদিকে গোটা বাংলার চোখ রয়েছে, গোটা বাংলা তাকিয়ে রয়েছে আপনাদের দিকে। অনুব্রতদা, আপনি যে কথাগুলো বলেছেন আমি একবার একটা সংখ্যা দেখিয়ে দিতে চাই দর্শককে। অনুব্রত মণ্ডল যে কথাগুলো বলছে সেই কথাগুলো হাওয়ায় বলছে না, এর কোনো ভিত্তি আছে। আমি একবার একটা সংখ্যা দেখাতে চাই, প্রথমে ফুল ফ্রেমে সেই সংখ্যাটা দেখাবো, গোটা বাংলার মানুষকে সেই সংখ্যাটা দেখাবো, এবং সংখ্যাটা দেখানোর পরে আপনাদের থেকে জিজ্ঞেস করব যে এই সংখ্যার মানেটা কি। 23,760 কোটি টাকা
23,760 কোটি টাকা, 23,760 crore rupees, 23,760 কোটি টাকা। $23,760 কোটি টাকা, এটা কি সংখ্যা, কেন সংখ্যা? মোটামুটি ধারণা করা যায় তৃণমূল কংগ্রেস এক বছরে এই 23,000 কোটি টাকা তুলেছে। কি করে, হিসেবটা কি? অনুব্রত মণ্ডল বলছে যে প্রতিদিন প্রায় 3 কোটি টাকা করে পাথরে, শুধুমাত্র বীরভূমের পাথর থেকে যে রাজস্বটা উঠত, সেই টাকাটা 3.5 কোটি টাকার জায়গায় 3 কোটি টাকা জাস্ট হাওয়া হয়ে যেত। কে দিত? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ। দিনে বা প্রতিদিন 3 কোটি টাকা মানে 30 দিনে প্রায় 90 কোটি টাকা। আর এক বছরে কত কোটি টাকা? প্রায় 1080 কোটি টাকা। এক বছরে বীরভূমের পাথর থেকেই এই দুজন যে কথাটা বলছেন, 1080 কোটি টাকা যদি হয়, তাহলে 22টা জেলা ধরলে, আবার আমি ক্যাসিনো গ্রাফিক্সটা চালানোর জন্য বলবো, 22টা জেলা ধরলে তৃণমূল কংগ্রেস এক বছরে শুধুমাত্র তোলা তুলেছে 23,000 কোটি টাকা। 15 বছরে 1 লাখ কোটি টাকার বেশি সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তোলা দিতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। আবারও বলছি, এটা অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করুন এর মধ্যে কোনো সত্যতা নেই। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো লাগাতার বলে গেছে যে ফাঁসিতে ঝুলে যাব, 1 টাকার দুর্নীতি করলেও ফাঁসিতে ঝুলে যাব। আরে 1 টাকা, এখানে 3 কোটি টাকা প্রতিদিনের দুর্নীতির অভিযোগ আপনারই দলের অনুব্রত মণ্ডল করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিল একবার মনে করিয়ে দিই, এবং তারপর আমি সরাসরি অনুব্রত মণ্ডলের কাছে যাব। যত ইনভেস্টিগেশন সিবিআই চলছে, আমি বুক ঠুকে বলে যাচ্ছি, সবার জন্য আইন আলাদা হলেও আমার জন্য আলাদা রাখার দরকার নেই। বর্তমানে যত কেন্দ্র তদন্তকারী সংস্থা তদন্ত করছে, ইডি হোক বা সিবিআই, আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। সে সারদা হোক, নারদা হোক, টেট হোক, এসএসসি হোক, কয়লা হোক, গরু হোক, এই শহীদ মিনারের মঞ্চে আমি মৃত্যুবরণ করব, ফাঁসির মঞ্চে উঠে কথা দিয়ে গেলাম। আরে আমি তো 2 বছর আগে স্টেটমেন্ট দিয়েছি। কি বলেছি? আমি বলেছি যে আমার সাথে বিন্দু মাত্র কোন রকম যোগসাযোগ বা যোগসূত্র যদি এই কেলেঙ্কারির পাওয়া যায় বা প্রতিষ্ঠিত করতে পারে, যে 5 পয়সা এখান থেকে আমি নিয়েছি, তাহলে ইডি বা সিবিআই লাগানোর আমার পিছনে দরকার নেই। একটা মঞ্চ তৈরি করবেন ফাঁসির, সেখানে গিয়ে আমি মৃত্যুবরণ করবো। আমি আজ একই কথা বলছি। এসএসসি কেসে আবার তাই বলছি যে আপনার কাছে যদি প্রমাণ থাকে, আপনি জনসমক্ষে আনুন আর একটা ফাঁসির মঞ্চ তৈরি করুন। আমাকে গ্রেপ্তার করতে হবে না, ইডি সিবিআই লাগাতে হবে না, জনসমক্ষে আনুন প্রমাণ, আর একদিকে ফাঁসির মঞ্চ সিজিও কমপ্লেক্সে করুন, আমি যাবো। অনুব্রত মণ্ডল, মদন মিত্র ছাড়াও আমাদের সাথে স্টুডিওতে থাকবেন সজল ঘোষ, এবং কিছুক্ষণের মধ্যে ধ্রুব সাহা আমাদের সাথে উপস্থিত হবেন। অনুব্রত মণ্ডলের কাছে আমি শুরুতে যাব, তারপরে মদন মিত্রের কাছে যাব, সজল ঘোষের কাছে। অনুব্রত মণ্ডল, মদন মিত্র কি বলেন সেটা নিয়ে সজল ঘোষের কাছে যাব। কিন্তু এটা তো নতুন নয়, এটা নতুন নয়। 4 মের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই একই কথা বলেছিলেন যে মিনিমাম 1000 কোটি টাকা করে ভাইপো প্রতি মাসে রাজস্ব ফাঁকি দিতে সাহায্য করে বা উৎসাহিত করে এসেছে। রাজ্য সরকারের এই যে টাকা নেই, চাইলেই টাকা নেই, চাইলেই ভাড়ার শূন্য, এটা হচ্ছে কেন? কেন শুধুমাত্র মদ এবং লটারি থেকে টাকা তুলতে হচ্ছে? তার এক এবং একমাত্র কারণ, যেখান থেকে আমাদের ভূমি, অর্থাৎ ভূমির নিচে যে পরিমাণ সম্পদ রয়েছে, সেই সম্পদ লুট হয়ে যায়, তার কোনো টাকা, কোনো রাজস্ব, কোনো ট্যাক্সেশন, কোনো জিএসটি, একটা কিছু না দিয়ে এই লুটটা হতে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী বলেছিল, এটা কি বলেছিল একবার শুনবো। সরকারি রাজস্ব আসছে না লিকেজ হয়ে যাচ্ছে। একটা শুধু বীরভূমের পাথরে 30 লাখ টাকা ডেইলি রেভিনিউ থেকে 2 কোটি 30 লাখ হয়ে গেছে, এটা 5 কোটি যাবে। ওখানে রেভিনিউ লিকেজ ছিল ডেইলি 5 কোটি,
মাসে 150 কোটি, বছরে 1800 কোটি। কি টাইপের রেভিনিউ লিকেজ হয়েছে এটা একটা এক্সাম্পল। এটা সব জায়গায় আছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে, বালিতে তো ভয়ঙ্কর। আমি সরাসরি মদন মিত্র এবং অনুব্রত মণ্ডলের কাছে যাব। অনুব্রত মণ্ডল, কেষ্ট মণ্ডলের কাছে আমি শুরুতে যাব। মদন দা, আপনি একটু ধৈর্য ধরে একটু বসুন, আপনার কাছে আমি এর পরে যাচ্ছি। আমি খুব সংক্ষেপে আপনাদের দুজনের কাছে যাব, দুজনকেই ছেড়ে দেবো আমি। শুরুতেই অনুব্রত মণ্ডলকে আমার প্রশ্ন। অনুব্রত দা, প্রথম তো কেমন আছেন? তিহার, ফিরে আসা, দিল্লি, সব কিছু মিলিয়ে কেমন আছেন? দেখুন, যেটা তখন কেন প্রথম যা বলেছি সেটাই ফাইনাল। আমার বক্তব্য এই দলটাকে শেষ করলো অভিষেক ব্যানার্জি, আর মমতা ব্যানার্জি কানে শোনে। মমতা ব্যানার্জি কানে শোনে? কানে শোনে না চোখে শোনে? বলে কানে দেখে, চোখে দেখা বন্ধ করে দিয়েছিল। দলটা খুব কষ্ট করে তৈরি করেছিলাম, বামফ্রন্টকে তাড়িয়েছিলাম। তখন আমাদের আইপ্যাক দরকার হয় নাই, আইপ্যাক তখন দরকার হয় নাই। 9-এ আইপ্যাক দরকার হয়েছিল, 11তে দরকার হয়েছিল, 14ই দরকার হয়েছিল আইপ্যাক, 16ই হয়েছিল, 19-এ হয়েছিল, 21-এ আইপ্যাককে আমি মানি নাই, তারও ভোট হয়েছিল। এই দলটাকে ঠিক নিজের বাড়ি হিসেবে, সন্তান হিসেবে দলটাকে মানুষ করেছিল। রাত মানি নাই, দিন মানি নাই, কোনো ভয় পায় নাই। সিপিএম 100 বার গুলি করেছে, মৃত্যুর ভয় পায় নাই, দলটাকে নিয়ে এসেছি। আর যারা মমতা ব্যানার্জি নিয়ে, নিশ্চয়ই যুবা মানে কি, প্রথমেই তো যুবা করলো। যুবা তো একটা হিন্দি শব্দ, যুবা তো একটা হিন্দি শব্দ। যুবা হিন্দি কথাতে যুবকে যুবা বলতো। তারপর এটা অস্বীকার করতে পারেন না। আমরা দলটা আমরা মেহনতি করে করেছিলাম। জেলায় গেলে বড় বড় মিটিং হলে 10 পয়সা খরচা ছিল না, তাও কিছু মনে করতাম না। দলটাকে শেষ করার মূলে অভিষেক ব্যানার্জি। আমি কিন্তু ওর অফিসে কোনোদিন যেতাম না। আমি 21-এ একবার গিয়েছিলাম, আর এবার একবার গিয়েছিলাম। আমি কিন্তু শতাব্দী রায়কে বলেছিলাম যে 100 সিট পেরোবে না। আপনি বলছেন আপনি শতাব্দী রায়কে বলেছিলেন 100 সিট পেরোবে না? শতাব্দী রায়, তৃণমূলের শতাব্দী রায়কে বলেছিলেন? 100 সিট পেরোবে না। কারণটা কি? দলটা কি দলের জায়গায় ছিল নাকি? দল তো আইপ্যাকের হাতে গিয়েছিল। একটা ইউপির ছেলে সে মুরারয়ের ব্যাপারে কি জানে? একটা রাজস্থানের ছেলে সে হুগলির ব্যাপারে কি জানে? একটা মধ্যপ্রদেশের ছেলে নদিয়ার সম্বন্ধে কি জানে? বুথ প্রেসিডেন্ট চলে গেল, ব্লক প্রেসিডেন্ট চলে গেল, অঞ্চল প্রেসিডেন্ট চলে গেল, দল চলবে নাকি? আর কি বটে নাকি? ভাতের গাছ। অভিষেক ব্যানার্জি যা বলবে তাই হয়ে যাবে, আর সেটা মেনে নিতে হবে। আমি কোনদিন অভিষেক ব্যানার্জির অফিস যাইনি। কেমন স্ট্রিটে? আমার পায়ের তলায় মাটি ছিল, আমার পায়ের তলায় মাটি ছিল। আমাকে বীরভূমের মানুষ, বর্ধমানের মানুষ ভালোবাসত। কি হিন্দু কি মুসলমান, সবাই আমাকে অন্ধের মতন ভালোবাসত। এবং শিডিউল ক্লাস, শিডিউল টাইপ, তারা আমাকে ভালোবাসত। নাহলে পুলিশ লাইনের মাঠ 6 লাখ লোক ধরে ইন্দিরা গান্ধী ভর্তি করতে পেরেছি, তার মমতা ব্যানার্জিকে দেবী 5 বার ভর্তি করেছি। 5 লাখ 6 লাখ লোকটা আমার কাছে কোনো ফ্যাক্টর ছিল না। সেটা বুঝলাম অনুব্রত দা, কিন্তু অনুব্রত মণ্ডল, আপনি বারবার বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনি জেলে গেছিলেন। মানে অভিষেক আপনাকে কি করে জেলে পাঠালো? ও তো ইডি সিবিআই নয়। আবার 100 বার অভিষেক ব্যানার্জির জন্য জেলে গেছিলাম। একটা কথা বারবার রিপিট করতে ভালো লাগে না, যা বলি একবারই বলি। কি বলেছেন, কি সেটাই বলুন। আপনারা ভালো করেই জানেন, আমি যখন জেলায় ছিলাম তখন পাথরের রেভিনিউ পার ডে 3.5 কোটি টাকা দিতাম। পার ডে সরকারের ঘরে 3.5 কোটি টাকা। আর আমি জেলে যাওয়ার পরই সেটা পার ডে 40 লাখ টাকা হয়ে গেল। টাকাটা কোথায় যেত? বাঁচবে কি টাকাটা? সেটা আপনারা ভালো করে জানেন। আপনারা সাংবাদিক এবি আনন্দ এত 3.5 কোটি টাকা পার ডে, পার ডে। আর আমি জেলে যাওয়ার পর পার ডে 40 লাখ হয়ে গেল।
খবর নিন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে মিস করবেন নিশ্চয়ই, মানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এত কিছু দিল, এবং সত্যি কথা বলতে অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায় একটা জুটি, সচিন সেহবাগের মতন আমি দেখেছি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে এই যারা যারা ছাড়ছে এখন তাদের একটা অজুহাত হয়ে গেছে অভিষেকের জন্য ছাড়ছে নাকি। মমতাকে মিস করবেন, কথা বলবেন, বা আদৌ ফোন ধরবে মমতা? না 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 না, একবারে দিদির ভুল ধারণা। দিদিকে আমি আবার হেরে যাওয়ার পর 4 বার ফোন করে বলেছি, 4 বার ফোন করেছে। আমি ওনার সঙ্গে আমার খুব আন্তরিক সম্পর্ক, ঘরোয়া সম্পর্ক। ওকে আমি এখনো ভালোবাসি। ওকে আমি ইদানিংও বলেছি যে সবাইকে ডাকো, তোমার কথায় সবাই আসবে। আর উনি যদি কেউ ছাড়তে না পারে তার দায়িত্ব আমি নয়। আমি তো এমএলএ হয় না, আমি তো এমপি হয় না, আমি তো কাউন্সিলর হয় না, আমি তো মন্ত্রী নয়। তাহলে মানুষ কেন আমার সঙ্গে আছে? মানুষকে ভালোবাসতে হয়। সে জীবনে একটা দেয়াল লিখলো না, একটা মিছিল করলো না, মিটিং করলো না, হয়ে গেল? ইয়ার কি বটে নাকি? আমরা উড়ে এসে জুড়ে বসেছি নাকি? আমরা লোক নিয়ে যাব, লাখ লাখ লোক নিয়ে যাব, আর সামনে সারিতে বসে থাকবে সিরিয়ালের লোক, সিনেমাটিরা। ইয়ার কি বটে নাকি? অনুব্রতদা, আপনি আমার সঙ্গে থাকুন। আমি একবার মদন মিত্রকে ঠিক এই ব্যাপার থেকে, এই জায়গা থেকে আমি মদন মিত্রকে জিজ্ঞেস করতে চাই। মদনদা, কেসটা কি হলো? মানে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে আপনি সবাই যেন সমস্যারে বলছেন একটু ব্রুটাস, তুমিও ছুরিটা মারলে পেছনে মমতা ব্যানার্জিকে। মদন মিত্র, অনুব্রত মণ্ডলরাও ডিচ করলো। জবাব চায় বাংলা, মদনদা। অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সখ্যতা এবং রাজনৈতিক দীর্ঘস্থায়ী একটা বন্ধুত্ব রয়েছে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় একা ছিলেন, অর্থাৎ 1990 সাল, 90 সালের 16ই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় মার খেলেন, তারপরে আবার মার খেলেন এতে তোমার মেটিয়া বুরুজে। এই সবসময়ই আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কটা যথেষ্টই ভালো ছিল। কিন্তু যবে শোনা যাচ্ছে মদনদা, বলুন। যবে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব ঘটল, তারপর থেকেই মমতার সঙ্গে পুরনো সবারই সরিয়ে দেওয়া, মানে সম্পর্ক খারাপ হলো। অভিষেক কি করলো? অভিষেক 3 জনকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বললো অ্যালাউ করো। একটা হচ্ছে সুব্রত বক্সী, একটা হচ্ছে পার্থ চ্যাটার্জি, আর একটা হচ্ছে মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বললো তুমি এদের কথা শোনো, আর বাদ বাকি সব ছুঁড়ে ফেলে দাও। এদেরকে সামনে রেখে অভিষেক তার সাম্রাজ্য শুরু করলো, এবং তখন থেকেই কেউ জানতেও পারতো না পার্টির কি আছে না আছে। এক কথায় গোটা ব্যাপারটাই অভিষেকের পোশাকিত্ব জায়গা করে নিল। না, আমাকে একটা কথা বলুন মদন মিত্র, মানে ধরে নিন এটা একটা পডকাস্ট, এটা গতানুগতিক প্রশ্ন উত্তর নয়, কারণ বাংলার মানুষ আপনাদেরকে তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জির পাশেও দেখেছে। প্রশ্নটা একটাই, অভিষেক ব্যানার্জি এতটা প্রবলেমেটিক এলিমেন্ট হয়ে গেল কবে থেকে? বা শুরু থেকেই যদি প্রবলেমেটিক থাকে, মমতা ব্যানার্জি কি বোঝেননি? ও কি এমন করতো যার জন্য গোটা তৃণমূলের আপনারা সবাই খেপে যাচ্ছেন? না, আসলে এটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে যে অজুহাত, অভিষেকের নামটা ব্যবহার করে একটু ভালো হয়ে যাওয়া, ওয়াশিং মেশিনে ঢোকার অজুহাত। কি করতো অভিষেক?
এটা ঠিক এরকমভাবে বলা যায় না, তবে যদি অভিষেক প্রথম থেকেই একটা পজিটিভ মানসিক চিকিৎসা নিত তাহলে বোধহয় এটা নাও হতো। এত অল্প বয়সে এত ক্ষমতা, এত উদ্ধত্ত একটা অল্প বয়সী ছেলের মাথা খারাপ করে দেওয়ার পক্ষে যথেষ্ট। এবং সব থেকে বড় কথা হচ্ছে ওর বাড়িতেও ও দেখে নিল যে ওর দিদি পুরো সমর্থন করছে এবং যা চাইছে তাই হচ্ছে। এবং কথায় কথায় চোখে একটা ব্যথা, আমেরিকায় যাওয়া, ভারতবর্ষে চোখের ডাক্তার নেই, ভারতবর্ষে কোনো চোখের ডাক্তার নেই যে আমেরিকায় যেতে হবে। এই সব কিছুর মধ্যে যেটাই চাইতো সেটাই পেত। এইসব করতে 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 অভিষেকের একটা মানে ক্লেম জন্মে গেল যে আই এম দ্য প্রিন্স, আমি এই বাংলার যুবরাজ, আমি যা চাইব তাই করব। এর থেকেই নানা রকম আরও এনসাইক্লোপিডিয়া তৈরি হলো। একটা নিরীহ প্রশ্ন করছি মদন দা, আপনি যাওয়ার আগে, এর সাথে ইডির কোনো সম্পর্ক নেই তো? মানে ইডি আপনার বাড়িতে এলো আর তারপরেই আপনি পাল্টি খেলেন? আপনি তো অভিষেকের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন, হঠাৎ আমায় চলে এলেন কেন? আপনি চাইলে এর উত্তর নাও দিতে পারেন, কিন্তু জবাব চাইছে বাংলা। না দিতে চাই না, না আমি দিতে চাই তো। আমি তো এর আগেও যখন ইডি গেছে আমি গেছি এবং আমার পরিবার পুরো সহযোগিতা করবে, কিন্তু তার জন্যে আমি দল পাল্টাবো কেন? আমার কথাটা বোঝার চেষ্টা করুন। ইডি তো আমায় মেরে ফেলবে না, ইডি তো আমায় সামন করে ডেকেছে, উইটনেস করে ডেকেছে। আমার ফ্যামিলি যাবে, নিশ্চয়ই যাবে, সমস্ত রকম কোঅপারেট করবে। এবং অভিষেকের কি হয়েছে সেটা আমি কেমন, আমি ঠিক এই প্রশ্নটা অনুব্রত মণ্ডলকেও করতে চাই। অনুব্রত মণ্ডল, এইগুলো আপনি আগে দিদিকে কেন বলেননি? এগুলো তো আগে বলতে পারতেন, অনেক কিছু হয়তো কন্ট্রোল হতে পারতো। কে বললো কি আমি যা বলতে পারি কেউ বলতে পারে না। আমার চাপ আর কোনো ভয় নাই। আমি মন্ত্রীও হব না, এমএলএও হব না, এমপিও হব না। বেশ বেশ, অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ মদন মিত্র এবং অনুব্রত মণ্ডল আমাদের সঙ্গে ছিলেন। আমি একবার গ্রাফিক্সটা দেখানোর জন্য বলবো, অ্যানিমেটেড গ্রাফিক্স যেগুলো আমরা করেছি সেই গ্রাফিক্সগুলো এক করে দেখানোর জন্য বলবো, এবং সজল ঘোষ, অরিন্দম ভট্টাচার্য, ধ্রুব সাহা আমাদের সাথে উপস্থিত হয়েছেন, তাদের কাছেও যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সবাই ক্ষোভ উগড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে বেরিয়ে আসছে, ভালো কথা, এটা নিজেদের ব্যাপার। কিন্তু এর মাঝে অনুব্রত মণ্ডল যে কথাটা বললো, রিপাবলিক বাংলাতেও বললো, বারবার বললো 3 কোটি 3 কোটি 3 কোটি পার ডে। আপনার পার ডে স্যালারি কত আপনাকে বলছি? এই যে এখন মুড়ি চানাচুর খেতে খেতে অনুব্রত আর মদন মিত্রকে দেখছেন, আপনাকে বলছি, বা মিনমিনে চ্যানেল যারা দেখছেন, বা কেবল টিভির যারা দাম দেন, আপনার পার ডে আয় কত? অনুব্রত মণ্ডল চ্যানেলে বসে 3 কোটি 3 কোটি 3 কোটি করে বলে যাচ্ছে। 3 কোটি টাকার রেভিনিউ লস হতো, কারণ কার বাড়িতে টাকাটা যেত? অভিষেকের বাড়িতে। আমি ফুল ফ্রেমে আপনাদের বোঝানোর জন্য বলবো, আমার আপনার অঙ্ক সবসময় খুব কঠিন লাগে, সহজ লাগবে। ফুল ফ্রেমে আমি একবার দেখাই হিসেবটা কি। অনুব্রত মণ্ডল বলছে একদিনে 3 কোটি টাকা সরকারকে দেওয়া হতো না, অভিষেকের কাছে চলে যেত। একদিনে 3 কোটি টাকা, অর্থাৎ 30 দিনে 1 মাস। এই 30 দিনে এই টাকাটা, তাহলে হিসেবটা কত জায়গায় যাবে? 30 দিনে এটা হয়ে যাবে 90 কোটি। অর্থাৎ 1 মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলে শুধু বীরভূমের পাথর থেকে 90 থেকে 100 কোটি টাকা উপার্জন করতে পারতো, বা আয় করতে পারতো, বা ডাকাতি করতে পারতো। এটাই যদি 1 বছরে বলা হয়, 1 বছরে শুধু বীরভূমের পাথর থেকে, পাথর অন্য জায়গাতেও আছে, শুধু আমি বীরভূমের পাথর থেকে যদি ধরি 1080 কোটি টাকা।
1080 কোটি টাকা। মানে শুধুমাত্র বীরভূম থেকে তৃণমূল কংগ্রেস 1000 কোটি টাকা এক বছরে তুলেছে। 13 বছরে যদি ধরি 13,000 কোটি টাকা। আচ্ছা ঠিক আছে, 3000 কোটি টাকা ডিসকাউন্ট, 10,000 কোটি টাকা। 10,000 কোটি টাকা যদি বীরভূম থেকে এই 13-14 বছরে তোলে, গোটা রাজ্যতে 22টা 23টা জেলা, এই 1000 কোটি 22 জেলা, 22 জেলায় আমি ধরে নিলাম ওপর নিচ হবে, সব জেলায় বীরভূমের মতন এত টাকা নেই। কত টাকা হয় এক বছরে? কত টাকা তৃণমূল আনুমানিক তোলা তুলেছে? ফুল ফ্রেমে দেখাবো, ফুল ফ্রেমে দেখাবো। আনুমানিক ক্যাসিনোতে টার করে ঘুরতে ঘুরতে ভাল লাগে না ক্যাসিনোতে সংখ্যাগুলো দেখুন আর দীর্ঘশ্বাস ফেলুন। আপনি কত টাকা এক বছরে আয় করতে পেরেছেন, আর এই তৃণমূলের নেতারা এক বছরে কত টাকা আয় করতে পেরেছে? এই যে ঘুরছে চাকা, ঘুরছে চাকা। 23,760 কোটি টাকা, 23,760 কোটি টাকা আনুমানিক রাজস্ব ফাঁকি, তোলা বা বিভিন্ন খাতে কালো টাকা হিসেবে অভিষেক মমতার কাছে গেছে। সজল ঘোষের কাছে সরাসরি যাব এবার। সজল ঘোষ কি বলবেন? এতটা সময় আপনি পুরোটা শুনলেন ব্যাপারটা, অনুব্রত মণ্ডলকেও শুনলেন, কি বললো? হ্যাঁ, এদের তো দেখে এখন মনে হচ্ছে এরা প্রত্যেকে ওই তারকেশ্বরে এখন তো উৎসব চলছে, তো সেখান থেকেই বোধহয় সব এলো একদম ডাইরেক্ট সন্ত মহারাজেরা। এই সব হচ্ছে আমার মানে আগেকার দিনে বয়স্করা বলতেন যে সতী হলি কবে, স্বামী মূল্য যবে। স্বামী বলে বললাম, যে ভাষায় বলতেন সেটা আর বললাম না গ্রাম্য মহিলারা। আমি বলছি যে পাথরের টাকা তো বুঝলাম যে 3 কোটি থেকে কত লাখে নেমে গেছিল, 3 লাখে নেমে গেছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যখন ইডি ধরেছিল, হ্যাঁ, যখন তিহার জেলে ওকে ইন্ট্রোগেশন করা হয়েছিল, তখন একবার এই কথা বলিনি কেন? আচ্ছা, ও উত্তর দিক তো টোল প্লাজা, আমরা শুনেছিলাম ওনাকে একটা আস্ত টোল প্লাজা বানিয়ে ফেলেছিল। ঠিক, সেই টোল প্লাজার গল্পটা কি? সেই টোল প্লাজাটার গল্পটা কি? এমন করছে যেন ও সতী সাবিত্রী। হ্যাঁ, ও একটা চোর, স্বাভাবিকভাবে ও পিসির ভাই হয়ে, হ্যাঁ মানে কেষ্টমণ্ডলের কথা বলছি, দুঃসম্পর্কের ভাই হয়ে, জেলাতুতো ভাই হয়ে ও যা টাকা তুলেছে, তার তুলনায় ভাইপো নিজের রক্তের ব্যাপার আছে, কেউ বলে ভাইপো, কেউ বলে পো, সে যে যাই বলুক, হ্যাঁ, ফলে সে 3 কোটি টাকা ডেলি লুটেছে। ব্যাপারটা আর কি? ব্যাপারটা হচ্ছে ছিচকে চোর, বড় চোর, রাঘব বোয়াল, পুঁটি মাছ, এই তো ব্যাপার। চোর তো এরা প্রত্যেকেই, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এই মদনদা বলছে আজকের দিনে কটাক্ষ করে যুবরাজ। মদনদা, আপনি বলেননি কখনো ওকে যুবরাজ? আপনি কখনো বলেননি সেনাপতি? আপনি কতবার বিদ্রোহ করে এর আগে বলেছিলেন আইপ্যাক টাকা নেয়, এই নেয়, তাই নেয়, তারপর আবার কতবার হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছিলেন যে আমি ভুল বলেছি। এইগুলো আর কিছু না, শুনুন, এগুলো হচ্ছে সবই ভাবছে এরা বোধহয় এদিক ওদিক করলে বাঁচা যাবে। কেউ বাঁচতে পারবে না, আপনি নিশ্চিত থাকুন। এটা শিওর, একদম দায়িত্ব নিয়ে আমি বলছি। রিপাবলিক বাংলা, বিজেপি পার্টি অফিস থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়িতে চালছে, অন হয়ে আপনার কথা শুনছে। কিন্তু আমিও সরকারের একটা ছোট অংশ তো বটে, হ্যাঁ, একদম ছোট লেজের দিকের, কিন্তু তাহলেও আমি বলছি যে এরা কেউ বাঁচবে না। যত এই ধরনের দুর্নীতিপরায়ণ লোকেরা আছেন, আপনি ভারতবর্ষ ঘুরে দেখে নিন, কেউ বাঁচেনি, এরাও বাঁচবে না। এদের সবাইকে শাস্তি পেতে হবে, যে যেভাবেই বাঁচার চেষ্টা করুক না কেন। সজল ঘোষ বরানগরের বিধায়ক আমাদের সঙ্গে ছিলেন, রয়েছেন, কিন্তু আমার সাথে এই মুহূর্তে রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহাও রয়েছেন। ধ্রুবদা, অনুব্রত মণ্ডল আজকে রিপাবলিক বাংলায় লাইভ বসে যে কথাগুলো বললেন সেটা মারাত্মক। প্রতিদিন 3 কোটি টাকা করে তোলা হতো, 30 দিনে 90 কোটি টাকা, তার মানে, আর এক বছরে 1080 কোটি টাকা। মানে শুধুমাত্র পাথর থেকে আপনার জেলায় এই পরিমাণ টাকা উঠতো, তার মানে তো মানে পাথর, বালি, কয়লা, গরু পাচার, এই সমস্ত কিছু মিলিয়ে ওই জেলা থেকেই প্রায় 1 লাখ কোটি টাকা হয়তো এক বছরে উঠে যাবে। ধ্রুববাবু, দেখুন, আপনার 23,700 কোটি টাকার যে গল্প শোনালেন, আপনারা শুধু পাথর থেকে বললেন।
আপনার জেলাতুতো দাদা বলেছে, অনুব্রত মণ্ডল বলেছে এখানে বসে, দাদা অনুব্রত মণ্ডল ঠিক আছে, জেলাতুতো দেখুন, জেলাতুতো দাদা কেষ্টদা উনি যখন ইলেকশন হলো ফার্স্ট পেজে তখন 30খানারও সিট পাবে না, ওনার বিবেকে সত্য কথা বলে ফেলেছিলেন। তাহলে আমি কেষ্টদাকে আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে যাই, কেষ্টদা সত্য কথাটা বলার পরে কার চাপে, কিসের কারণে দ্বিতীয় ভোটের আগে, দ্বিতীয় দফার ভোটের আগে কথাটাকে ঢোক গিলে নিয়েছিলেন? উনি তো প্রথমে সত্য কথাই বলেছিলেন। হ্যাঁ, উনি শতাব্দী ম্যাডামকে বলেছিলেন এরকম নয়, উনি সংবাদ মাধ্যমকেই সত্য কথাটা স্বীকার করে ফেলেছিলেন এবং সেটা প্রচার হয়েছিল। পরবর্তী সময় আবার উনি বললেন, কিন্তু এই কথাটা ভোটের সময় কেন উনি ঢোক গিলেন? এক। দ্বিতীয় হচ্ছে যে এই যে টাকা পয়সা নিয়ে এত কিছু হচ্ছে, তখন তিনি ওটা বললেন না কেন? এখন আমাদের বক্তব্য, এই যে বালির টাকা, কয়লার টাকা, গরু পাচারের টাকা, এই টাকা তো গেছে, এই টাকা তো কালীঘাট থেকে কালীঘাটে পৌঁছেছে, শান্তিনিকেতন থেকে শান্তিনিকেতন পর্যন্ত পৌঁছেছে এবং করিডোর করে পৌঁছেছে। তো সেই সময় তো কেষ্টদার নাম জুড়িয়েছিল যে উনি পৌঁছাচ্ছেন, উনি দিদিকে কেন পৌঁছাচ্ছিলেন? আর ভাইপোর সঙ্গে যদি ওনার সম্পর্ক ভালো না হয়, রামপুরহাটে ওই যে একটা কি শো হলো, মানে বড় একটা শো, বড় র্যাম্পের মধ্যে নাচা গানা খানা পিনা হলো, র্যাম্পে পাগলু ড্যান্স হলো, ওখানে যখন উনি কেষ্ট বাবু ওখানে ভাইপোর সঙ্গে মঞ্চে থাকলেন, মঞ্চে থাকার পরে ওনার গাড়িতে চেপে কি কথা হলো? আর ওনার যদি সৎ সাহস ছিল সেই দিনকে কেন উনি বললেন না কিছু? ওনাকে তো বারবার অপমান করা হয়েছে, উনি তো বেতাজ বাদশা ছিলেন তৃণমূল কংগ্রেসের, কিন্তু বারবার যখন ওনাকে অপমান করা হচ্ছিল, উনি কেন সেই সময় মুখটা খুলছিলেন না? কিসের ভয়ে মানে চুপ? মানে আপনি বলছেন এই যে প্রতিদিন 3 কোটি টাকার ভাগ অনুব্রত মণ্ডলের কাছেও গেছে, এখন অনুব্রত মণ্ডল নেকাশাচ্ছে বা একটু সাধু সাচ্ছে? না, এটা তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে আপনার, এটা আমি বলছি না, এই প্রশ্ন কেষ্টদার কথাটা স্বাভাবিক। কেষ্টদা বলছেন আমি ক্যামাস্ট্রিতে যাইনি, তাহলে কেষ্টদাকে বলতে হবে যে আপনি ক্যামাস্ট্রিতে যাননি, কিন্তু ভাইপোর গাড়িতে চাপলেন, আপনি ভাইপোর গাড়িতে তারাপীঠ থেকে যখন বেরিয়ে গেলেন, ভাইপোর গাড়িতে চেপে গেলেন, কি কথা হয়েছিল আর সেই কথাটা কি সেটা তো আপনি সবার সামনে বললেন না। সে ভোটে ওখানে ভাইপো চলে যাওয়ার পর সব কথা হয়েছে, তাহলে কি কথা হয়েছিল আপনি তারপরেও চুপ থাকলেন কেন? হ্যাঁ, আপনি বলবেন আমি সেরকম ভাবে ভোটে নামেনি, ভোটে নামেননি, ঠিক আছে, কিন্তু আপনি কেন তাহলে চুপ ছিলেন? কিসের ভয়ে চুপ ছিলেন? আপনার কাছে কি বিষয় আছে? আজকে যেমন আপনি বলছেন ভোটের আগে কেন বললেন না? আপনি তাহলে জল মাপছিলেন, আপনি তাহলে সেই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন, সেই কারণেই আজকে আপনার ভয় লাগছে যদি কিছু হয়। কিন্তু বাংলার মানুষ দেখেছে এই তৃণমূলের কি বাটপাড়ি, এই জ্যেষ্ঠবাবুরা ভোট পরবর্তী হিংসা হয়েছে 2021 সালে। জ্যেষ্ঠবাবুর ওই নাকের ডগায় ছোট ফুচকে ছেলেটা মামুনটা কিভাবে সনাতনীদের ঘরে আগুন জ্বালিয়েছে, বোলপুরের বোনটাকে বলাৎকার করেছে, বোলপুরের দুটি বোনকে কিভাবে অত্যাচার করেছে, নানুরের গ্রামে গ্রামে কিভাবে অত্যাচার হয়েছে। আর আজকে উনি কেন মুখ খুলছেন? ওখানে নানুরে এক বেতাজ বাদশা আছে, কেষ্টবাবু ছেলে গেছিলেন তখন তো বালির ঘাটগুলোকে মালিক হয়ে লোকে বলছে প্রায় 1000-1500 কোটি টাকার মালিক হয়েছে। ও তো ভাইপোর খুব কাছের লোক ছিল। তাহলে এদের ব্যাপারে কেন কেষ্টবাবু বলছেন না? কেন ওই ভাইজান যে জেলা পরিষদটাকে হজ হাউস করেছে, আবার হজ হাউস করার চেষ্টা করছে ওকে ধরে, নিশ্চিতভাবে বীরভূমের মানুষ সেটা মেনে নেবে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা তুলেছে কেষ্টবাবুর না তোমার থাকাতে, কিন্তু কই কেষ্টবাবু সেই বিষয়ে কিছু বলেছেন না। তাহলে সুতরাং এসব মানে ভাগের মাল লুটে খাও, ভাগ করে লুটের মাল ভাগ করে খাও, এই ধরনের ধারণা বীরভূমের মানুষ সব জানছে। বীরভূমকে এরা রক্ষা তালে দিয়েছে। বীরভূমের মানুষের মাটিতে কয়লা আছে, পাথর আছে, বালি আছে, বীরভূমের মানুষের মাটিতে শক্তির পীঠ আছে, মা তারা অবস্থান করেছে। কিন্তু বীরভূমের এই কানার অবস্থা কেন? বীরভূমের গ্রাম গ্রামে এখনো রাস্তা তৈরি হয়নি কেন? বীরভূমের স্কুলগুলোতে এখনো রাস্তা তৈরি হয়নি কেন? রাস্তা তৈরি হয়নি কেন সাধারণ মানুষের তো জানা উচিত। প্রতিদিন 3 কোটি টাকা শুধু পাথর থেকে যদি তোলা যায়, তাহলে পাথর বালি থেকে শুরু করে এত কিছু এই তৃণমূলের নেতারা তুলেছে, এটা তো ধ্রুবদা সবচেয়ে বেশি সাধারণ মানুষের রাগ থাকা উচিত। আমি তো স্তম্ভিত হয়ে যাচ্ছি। ধ্রুবদা আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি অরিন্দমদা বসে রয়েছেন, অরিন্দমদার কাছে যাচ্ছি। অরিন্দমদা, মানে সিরিয়াসলি বীরভূম, মানে বীরভূমের যে হিসেব আমি দেখতে পাচ্ছি, এ তো সিঙ্গাপুর হয়ে যাওয়ার কথা। পাথর থেকে শুধুমাত্র 3 কোটি টাকা ডেইলি তোলা যায়, মানে এটা কোনো অসুবিধা কিছু নেই, কারণ
এই টাকাগুলো যে এইভাবে রাজস্ব থেকে আমাদের, আমি একটা হিসেব দেখছিলাম কালকে, মানে 2010 সালে যে পরিমাণ রেভিনিউ আসতো তখনকার টাকার অনুসারে, সেটা ছিল প্রায় ঘাটতি 67% আসতো। ওটা কমতে কমতে মানে সব তো চুরি করছে রাজস্ব। মানে আজকের একটা সরকার বড়লোক হয় কি করে, আজকের দেশ কি করে চতুর্থ অর্থনীতি হয়, পশ্চিমবঙ্গ নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে কেন? আমরা রাজস্বগুলো পাবো বলে, পাথর, বালি, ব্যবসা, সমস্ত কিছু থেকে। এই টাকাগুলো চুরি হয়ে গেছিল বলে এই টাকাগুলো প্রত্যেকের খাটের তলায়, বালির তলায়, সুরেন্দ্রনাথ কলেজের ওপরে, কসবা ল কলেজে থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, আমাদের বিধাননগরের ইয়ের থেকে। এই জন্য কী কী হয়েছে বলো তো? ডিএ দেওয়ার জন্য টাকা নেই, 8,000 স্কুল রাখার মতো টাকা নেই, 7,000 কারখানা রাখার মতো তার জমি বা তার সিস্টেম নেই, কোনো নিয়োগ স্কুল কলেজ প্রাইমারিতে নেই। কারণ টাকা কোথা থেকে? টাকা তো খাটের তলায়, টাকা তো সুরেন্দ্রনাথ কলেজের ওপরে, তার সঙ্গে জন্ম নিরোধক। ডাক্তার হসপিটালে প্রাইমারি, আমি কালকে গেছিলাম মোকরামপুরে, সেখানে একজন ডাক্তার, একজন নার্স, যেটা 2010-এ ছিল 6 জন এবং 5 জন। 4 লক্ষ সরকারি পদ উঠিয়ে দেওয়া হয়েছে। সজলরা এখন সরকারের কাজ করতে গিয়ে বুঝতে পারবে, প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি, বরানগরের মতো করে এরকম 1000 জায়গায় কোনো লোকের মধ্যে 30% লোক নেই, অস্থায়ী দিয়ে তৃণমূল কর্মীদের চালানো হতো। পুলিশে নিয়োগ নেই, নিয়োগ হলে শুধু দুধেল গাই। মাদ্রাসা, এত দুধেল গাইদের প্রতি ভালোবাসা, মাদ্রাসাতে কোনো নিয়োগ নেই, ওষুধ নেই। এবং সবাই জানি সন্দীপ ঘোষের কাণ্ড, স্যালাইন জালি, ওষুধ জালি, রাস্তায় হাসপাতালে কুকুর বেড়াল ভাসছে। সরকারি কোর্টের মধ্যে উকিল নেই, জজ নেই, বিচারকর্মী নেই, কারণ মাইনে দেওয়ার নেই। কারণ এইভাবে যদি রাজস্বগুলো চুরি করে ক্যামাক স্ট্রিট আর কালীঘাটে গিয়ে ঢোকে, এবং লোকাল যে কালীঘাট ক্যামাক স্ট্রিটগুলো ছিল, আজকে অনেকে ভালো হওয়ার চেষ্টা করছে, অনেকে ভালো কথা বলার চেষ্টা করছে। লোকাল ক্যামাক স্ট্রিটগুলো তো তৈরি হয়েছিল জাহাজ বাড়ি, 8তলা বাড়ি, 9তলা পুকুর, এক একজনের 3টে করে রিসর্ট, এক একজন মালিকের হচ্ছে আমাদের পাক সার্কাসে, তারা আজকে ওই ধৃত না মৃত তৃণমূলে গিয়ে ঢুকেছেন, তাদের আজকে বিভিন্ন কলোনি তাদের নাম করা হয়েছে, তাদের বিভিন্ন P7 বলে জিনিস তৈরি করা হয়েছে, বোট ক্লাব তৈরি করা হয়েছে, প্রায় 168টা সম্পত্তি, প্রায় নাম হচ্ছে 11,000 কোটি টাকার মালিক। তিনি এখন রাজসাক্ষী দিয়ে বলছেন আমি তো আর করিনি, করতে বলেছিল। মানে এক অসম্ভব সুন্দর সিস্টেম। তার ফলে গোটা রাজ্যে শিক্ষা, এই জন্য দেখবেন আমাদের মুখ্যমন্ত্রী, কি দুর্ভাগ্যের বলেন, আমার কাছে খুব আনন্দের যে বুঝতে পেরেছে নরক হয়ে গেছে। এই জন্য 50 বছরের মধ্যে কেউ দেখেনি 50-60 বছর। মুখ্যমন্ত্রী কোথায় যাচ্ছেন? বিকাশ ভবনে। মুখ্যমন্ত্রী বসছেন কার সঙ্গে? স্কুল শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী। এই ছবি কেউ দেখেনি। মুখ্যমন্ত্রী যাচ্ছেন আমাদের প্রিয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তারবাবু শারদ দত্তার কাছে, দেখছেন কি করে রোগী রেফার হয়। মুখ্যমন্ত্রী শিখছেন, কারণ একটা জিনিস ধ্বংস করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী কালকে গেছেন কাদের, এবং শুধু নিজে যাচ্ছেন না, তার সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে আনছেন, তার সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে আনছেন। যে রোজগার 6 কোটি মানুষ, 10 কোটি মানুষের মধ্যে সবাই কিন্তু আইটি-বিটি করে না, তারা কৃষিকর্মী, তারা মাছের কর্মী, মৎস্যজীবী, তারা ফলজীবী, গাছজীবী। এই জন্য কাকে নিয়ে এসছেন? শিবরাজ সিং চৌহানকে নিয়ে বসাচ্ছেন কার সঙ্গে? দুধকুমার মণ্ডলকে, কৃষিমন্ত্রীর সঙ্গে বসাচ্ছেন, কল্যাণ চক্রবর্তীর সঙ্গে, যিনি বিজ্ঞান প্রযুক্তির মন্ত্রী। উনি বুঝতে পারছেন ডবল ইঞ্জিনটা এই মুহূর্তে না হলে এই রাজ্যটা উঠে যাবে। আমরা বুঝতে পারছি এই সরকার, তার প্রধান মন্ত্রীরা, এমএলএরা, এমপিরা প্রবলভাবে একটা নষ্ট হয়ে যাওয়া নরককে, স্বর্গ অনেক দূর, পৃথিবীতে আনতে 3-4 বছর ধরে লাগবে। শুধুমাত্র এই চেষ্টাটা যে তারা প্রবলভাবে শুরু করেছেন, আমার কাছে এটাই বড় পাওনা। আমি সজলদার কাছে যাব, কিন্তু সজলদা সম্ভবত এই প্রথম সজলদা এবং মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় একই কথা বলছেন, যে যারা এই পার্টিটা খাচ্ছে তারা সবাই বোধহয় সাধু সন্ত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে খুব নির্দিষ্টভাবে বলেছেন যে অভিষেককে আমি কোনো দোষ দেব না, কারণ অভিষেক এখনো লড়াইতে আছে, ও আমার পাশে আছে। আর অভিষেকের নাম করে পার্টিটা ছাড়া একটা বাহানা হয়ে গেছে। এরা কি সবাই ধোয়া তুলসী পাতা নাকি? মদন মিত্র কোনোদিন কোনো টাকা মারেনি, অনুব্রত মণ্ডল কোনোদিন কোনো পাথরের টাকা খায়নি, এটা হতে পারে নাকি? আমি একবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনবো, এবং তারপর সজল ঘোষের বক্তব্য নেব। যাদের বলছেন ভয় ইন বলে পুলিশকে দেখে এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছেন, তারা একটু শিক্ষা নিন। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই?
আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেওয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারতো। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে। যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে, তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। সত্যতা, মমতা ব্যানার্জি কি ভুল কিছু বললেন? এত কিছু হওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় লড়ে যাচ্ছেন এবং বললেন বাঘের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ে যাচ্ছে। আর এরা কি সব ধোয়া তুলসী পাতা? এতদিন বাঘের মাসি শুনেছিলাম, এখন বাঘের পিসিকেও বলতে শুনছি টিভিতে। হ্যাঁ, এরা কেমন বাঘ সেটা আমার জানা নেই। ডিমের ভয়ে আদালতে গিয়ে বলে যে আমায় যেন কেউ ডিম না মারে। হ্যাঁ, এতদিন ওকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ থাকতো, এখন যাতে কেউ ডিম না মারতে পারে তার জন্য পুলিশ আছে। আমি বলছি দেখুন, এটা ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে চোর সবাই, মমতা থেকে একেবারে পঞ্চায়েতের, গ্রাম পঞ্চায়েতের সদস্য অবধি তৃণমূল করব বেটা লক্ষ্য রেখে, আদর্শ রেখে, হয় নাকি? তৃণমূল মানে হয় পেটে নয় পিঠে, কোনো একটা কিছু বাঁচানোর জন্য তৃণমূল করেছে মানে সে চোর। এতে কোনো বাংলার মানুষের কারোর কথাও বলবে, তৃণমূল মানেই চোর। সমার্থক শব্দ, আমি আগেও বলেছি এখনো বলছি, ভালো তৃণমূল ব্যাপারটা কাল্পনিক। আমি আগেও বলেছি ভূত পেতনি, আরেকটা বলেছিলাম সেটা এখন বলবো না। আর ভালো তৃণমূল সেটা হচ্ছে কাল্পনিক বস্তু। এটা যেই বলেছেন তারা মজা করে বলছেন। ভালো তৃণমূল বলে কিছু হয় না, যেমন গুড তালিবান, তার মানে আবার কি? তালিবান মানেই খুনি, সেরকম তৃণমূল মানেই চোর। হ্যাঁ, এটা ঠিক। এবার কে ছিচকে চোর আর কে রাঘব বোয়াল সেটা অন্য প্রশ্ন হতে পারে। আমি বলছি এরা যারা এখন সতী হয়ে গেছে, যারা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এর জন্য দল চাললাম, ওর জন্য দল চাললাম, আমি তাদের উদ্দেশ্যে প্রশ্ন করি, তোমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে তুমি দাঁড়িয়ে বলো না। এই যে কেষ্টদা, আপনারা সুযোগ দিলেন না, ও নাকি এটা ধ্রুবদা ভালো বলতে পারবে, এ নাকি একটা আস্ত টোল প্লাজা বানিয়ে ফেলেছিল যেটা নকল ছিল। এটা কি সত্যি? ধ্রুব সাহা? না না, এটা তো নিশ্চিত। বীরভূমের এ প্রান্ত থেকে ও প্রান্ত সজলদা ঠিকই বলেছেন, আমি বলতে পারবো। এবং এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু টোল তোলা হতো, এবং কেষ্টদা ডেকে বলে দিতেন যে এটা তুই নিবি, মুরানের পাহাড়ে রাজনামেরটা তুই চালাবি, এই পাহাড়ে ওখানে গিয়ে রামপুরহাটে গিয়ে ওখানে উন্নত চালাবে, আর এখানে তুই মসজিদ চালাবে। এরকম ভাবে তো বিভিন্ন লোকেদেরকে তুলতে দিয়েছে। এবং সব জায়গায় কেষ্টদার কাছে বাড়িতে সবাই প্রণাম করতে যেত, দাদা 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 করে। আজকে কেষ্টদার এই সময় কতজন যাচ্ছে কেষ্টদার কাছে? আজকে কেষ্টদার কাছে এই কারণে তারা যায় না, তারা সবাই কেষ্টদার আর কিছু দিতে পারবেন না, টোল দিতে পারবেন না বলে কেষ্টদার কাছে যায়নি। কিন্তু আমার বক্তব্য যে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি হয়েছে, তখন কেষ্টবাবুরা কেন তখন নীরব ছিলেন? যদি আজকে তোমার মনে হচ্ছে যে এখানে গেলে বেঁচে যাবেন, বাংলার মানুষ তৃণমূলকে ক্ষমা করবে না। বাংলার মানুষ বুঝে গেছে তৃণমূল মানে চোর, তৃণমূল মানে চুরির টাকা, আর এদেরকে ক্ষমা করবে না। সে ভালো তৃণমূল হবে আর কালো তৃণমূল হবে, বালিশ তৃণমূল হবে না কালীঘাট তৃণমূল হবে, এটা আমাদের জেনে লাভ নাই। তৃণমূল মানে তৃণমূলের সঙ্গে বীরভূমের মানুষ থাকবে না, পশ্চিমবাংলার মানুষ থাকবে না। এদেরকে মানুষ একটা রাজনৈতিক দল, নির্বাচন শেষ হওয়ার 1 মাস যেতে না এদের শূন্য হয়ে গেছে এবং একটা রাজনৈতিক দল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা আমরা আগেও বলেছিলাম, তাসের ঘরের উপরে দাঁড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে। পুলিশকে নিয়ে এই কেষ্টবাবুরা 113 দিন আমাকে জেল কাটিয়েছে। এই কেষ্টবাবুরা 2টো পুজোতে আমাকে বাইরে রেখেছে। পুলিশ চালাতে যাওয়ার সঙ্গে কেউ ছিল না, পুলিশই তো দলটা চালাতো। আজকে পুলিশ নাই, এরা আরো ভালো তৃণমূল হতে যাচ্ছে, কেউ কালো তৃণমূল হতে যাচ্ছে, কেউ কালীঘাট তৃণমূল হতে যাচ্ছে, কেউ আবার নতুন কি পার্টি করেছে সেখানে এমপি হচ্ছে। ছিন্ন বিচ্ছিন্ন ব্যাপার, হয়তো কিছু বোঝাই যাচ্ছে না, কিন্তু এটা মানুষ, বীরভূমের মানুষ সব দেখছে। তৃণমূলের নাম করে কোনো দিন সে যে তৃণমূলেই যাবে টিকতে পারবে না। আর যেখানে যে তৃণমূলেই যাক, সেই তৃণমূলকে মানুষ ডিপ থেরাপি দিবেই। বা আমরা মানা করেও, আমরা বলেও কিছু করতে পারবো না কোনো জায়গাতে। নীলাদ্রি শেখর জানা বলেছে 40 বছর ধরে যারা আমাকে মারলো তাদের সাথে একসাথে বসে আমি চা খাবো না। তা আপনারা কি সেই জিনিস করতে পারবে না? তো বীরভূমে অনুব্রত মণ্ডলের সাথে এখন তো মনে হয় একটু সুসম্পর্ক রাখতে হবে। না না, দেখুন আজকে
আজকে একটা মিটিং ছিল, সেই মিটিং এ তো আমরা যাইনি। আপনি খবর নিয়ে দেখুন যে এদের লোকেরা এসেছিল, একটা মিটিং ছিল ডিএম অফিসে, সেই মিটিং আমরা যাইনি। এই চোর চিনিকবাজ বাটপারদের সঙ্গে কোনো মতে বসা হবে না, এদের সঙ্গে কোনো মতে কোনো রকম আপোষ হবে না, এদেরকে কোনো মতে বীরভূমের মানুষ সহ্য করতে পারবে না। বীরভূমের মানুষ আমাদেরকে জিতিয়েছে, বীরভূমের মানুষ আমাদেরকে এদের সঙ্গে থাকবো না বলে আশীর্বাদ দিয়েছে। আমরা কোনো মতে এদেরকে মেনে নেবো না, এদেরকে কোনো মতে কোনো জায়গা দেবো না, সে যে হোক, সে কাজল বাবু হোক আর কেষ্ট বাবু হোক, এদের কোনো জায়গা আমাদের কাছে নেই। এদেরকে বীরভূমের মানুষ উত্তর দিবে, পশ্চিম বাংলার মানুষ উত্তর দিবে। সে আচ্ছা একদম একদম আমি শেষ 30 সেকেন্ড সজল ঘোষের কাছে যেতে চাই। সজলদা, কাল যদি সায়ন্তিকা ব্যানার্জি ভালো তৃণমূল বা তৃত তৃণমূল হয়ে যায়, কি বলবে? দেখুন, আমার কিছুই বলার নেই, যেটা ধ্রুবদা বললেন আমি সেটাই বলবো, মানুষ এদের মানবে না। আমি খুব পরিষ্কার করে বলছি, সায়ন্তিকা ব্যানার্জি হোক আর অ্যাকুয়াটিকাই হোক, আমি প্রথমেও বলেছিলাম একবার, তিনি অনেক কথা উঠেছিল, যিনিই হন না কেন, যে তৃণমূল মানেই চোর। আমিও তো বলছি, সায়ন্তিকা দেবীর বিরুদ্ধে আমি সরাসরি অভিযোগ এনেছিলাম। আজকে তিনি রাজনীতি ফাজনীতি ছেড়ে দিয়ে এখন জিম টিম করছেন, সিনেমা টিনেমা করবেন, তার দিকে আর আমি কটাক্ষ করতে চাই না, কিন্তু আমি বলছি ভালো তৃণমূল বলে কিছু হয় না, সবাই দুর্নীতিগ্রস্ত, উনিও দুর্নীতিগ্রস্ত ছিলেন, মানুষ তাই ওনাকে সরিয়ে দিয়েছিল। অর্থাৎ বোঝা গেল যে অনুব্রত মণ্ডল এবং মদন মিত্র তারা যে একেবারে ধোয়া তুলসী পাতা তা নয়, একেবারেই নয়, তার পেছনে অনেক করছেন, আপনি ওদের দোষ হালকা করে দিচ্ছেন। ঠিক ঠিক। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।